আরণ্যক ষষ্ঠ পর্ব। দশম পরিচ্ছেদ। 15 দিন এখানে একেবারে বন্য জীবন যাপন করিলাম, যেমন থাকে গাঙ্গতারা কি গরিব ভুইহার বামুনরা। ইচ্ছা করিয়া নয়, অনেকটা বাধ্য হইয়াই থাকিতে হইল এভাবে। এ জঙ্গলে কোথা হইতে কি আনাইব? খাই ভাত ও বন ধুদুলের তরকারি, বনের কাকরোল কি মিষ্টি আলু তুলিয়া আনিয়া সিপাহীরা ভাজা বা সিদ্ধ করে। মাছ দুধ ঘি কিছুই নাই। অবশ্য বনে শিল্লি ও ময়ূরের অভাব ছিল না, কিন্তু পাখি মারিতে তেমন যেন মন সরে না বলিয়া বন্দুক থাকা সত্ত্বেও নিরামিষই খাইতে হইত। ফুলকিয়া বৈহারে বাঘের ভয় আছে। একদিনের একটা ঘটনা বলি। হাড় ভাঙা শীত সেদিন। রাত 10টার পরে কাজকর্ম মিটাইয়া সকাল সকাল শুইয়া ঘুমাইয়া পড়িয়াছি। হঠাৎ কত রাত্রে জানি না লোকজনের চিৎকারে ঘুম ভাঙিল। জঙ্গলের ধারের কোনো জায়গায় অনেকগুলি লোক জড়ো হইয়া চিৎকার করিতেছে। উঠিয়া তাড়াতাড়ি আলো জ্বালিলাম। আমার সিপাহীরা পাশের খুপড়ি হইতে বাহির হইয়া আসিল। সবাই মিলিয়া ভাবিতেছি যে ব্যাপারটা কি। এমন সময় একজন লোক ছুটিতে ছুটিতে আসিয়া বলিল, ম্যানেজার বাবু, এই শিগগির আপনার বন্দুকটা নিয়ে একবার চলেন বাবু। বাঘ এসে একটা ছোট ছেলেরে নিয়ে গেছে একটা খুপড়ি থেকে, তাড়াতাড়ি আসেন বাবু। জঙ্গলের ধার হইতে মাত্র 200 হাত দূরে ফসলের ক্ষেতের মধ্যে ডোমন বলিয়া একজন গাঙ্গতা প্রজার একখানা খুপড়ি। তাহার স্ত্রী 6 মাসের শিশু লইয়া খুপড়ির মধ্যে শুইয়াছিল। অসম্ভব শীতের দরুন খুপড়ির মধ্যেই আগুন জ্বালানো ছিল এবং ধোঁয়া বাহির করিয়া দিবার জন্য ঝাঁপটা একটু ফাঁক করা ছিল। সেই পথে বাঘ ঢুকিয়া ছেলেটিকে লইয়া পলাইয়াছে। কি করিয়া জানা গেল যে বাঘ? শিয়ালও তো হতে পারে। কিন্তু ঘটনাস্থলে পৌঁছিয়া আর কোনো সন্দেহ রহিল না। ফসলের ক্ষেতের নরম মাটিতে স্পষ্ট বাঘের থাবার দাগ। আমার পাটোয়ারি ও সিপাহীরা মহালের অপবাদ রটিতে দিতে চায় না। তাহারা জোর গলায় বলিতে লাগিল যে এ আমাদের বাঘ নয় হুজুর, এ মোহনপুরা রিজার্ভ ফরেস্টের বাঘ। দেখছেন না কত বড় থাবা। যাহাদেরই বাঘ হোক, তাহাতে বড় কিছু আসে যায় না। বলিলাম, সব লোক জড়ো করো আর মশাল তৈরি করো, চলো জঙ্গলের মধ্যে গিয়ে দেখি। সেই রাত্রে অত বড় বাঘের পায়ের সদ্য থাবা দেখিয়া ততক্ষণ সকলেই ভয়ে কাঁপিতে শুরু করিয়াছে। জঙ্গলের মধ্যে কেহই আর যাইতে রাজি নয়। ধমক ও গালমন্দ করিয়া 10 লোক জুটাইয়া মশাল হাতে টিন পিটাইতে পিটাইতে সবাই মিলিয়া জঙ্গলের মধ্যে নানা স্থানে বৃথা অনুসন্ধান করা গেল। পরদিন সকাল 10টার সময় মাইল 2 দূরে দক্ষিণ পূর্ব কোণের ঘন জঙ্গলের মধ্যে একটা বড় আসান গাছের তলায় শিশুটির রক্তাক্ত দেহাবশেষ আবিষ্কৃত হইল। কৃষ্ণপক্ষের কি ভীষণ অন্ধকার রাত্রিগুলি নামিল তাহার পরে। সদর কাছারি হইতে বাকে সিং জমাদারকে আনাইলাম। বাকে সিং শিকারী, বাঘের গতিবিধির অভ্যাস তার ভালোই জানা। সে বলিল, হুজুর, মানুষ খেকো বাঘ কিন্তু বড় ধূর্ত হয়। আরো কটা লোক মারবে বাঘটা, এই আমি বলে দিলাম। সবাইকে কিন্তু খুব সাবধান হয়ে থাকতে হবে হুজুর। ঠিক 3 দিন পরেই বনের মধ্যে সন্ধ্যার সময় একটা রাখালকে বাঘে লইয়া গেল। ইহার পর লোকে একেবারে ঘুম বন্ধ করিয়া দিল। রাত্রে এক অপরূপ ব্যাপার। বিস্তীর্ণ বৈহারের বিভিন্ন খুপড়ি হইতে সারা রাত টিনের ক্যানেস্রা পিটাইতেছে। মাঝে মাঝে কাশের ডাটা রাটি জ্বালাইয়া আগুন করিয়াছে। আমি ও বাকে সিং প্রহরে প্রহরে বন্দুকের দেওর করিতেছি। আর শুধুই কি বাঘ, ইহার মধ্যে একদিন মোহনপুরা ফরেস্ট হইতে বন্য মহিষের দল বাহির হইয়া অনেকখানি ক্ষেতের ফসল তছনছ করিয়া দিল।
আমার কাশের খুপরির দরজার কাছেই সিপাহীরা খুব আগুন করিয়া রাখিয়াছে। মাঝে মাঝে উঠিয়া তাহাতে আমি কাঠ ফেলিয়া দিই। পাশের খুপরিতে সিপাহীরা কথাবার্তা বলিতেছে। খুপরির মেঝেতেই শুইয়া আছি। মাথার কাছের ঘুলঘুলি দিয়া দেখা যাইতেছে ঘন অন্ধকারে ঘেরা বিস্তীর্ণ প্রান্তর। দূরে ক্ষীণ তারার আলোয় পরিদৃশ্যমান জঙ্গলের আবছায়া সীমারেখা। অন্ধকার আকাশের দিকে চাহিয়া মনে হইল যেন মৃত নক্ষত্রলোক হইতে তুষার বর্ষী হিম বাতাস তরঙ্গ তুলিয়া ছুটিয়া আসিতেছে পৃথিবীর দিকে। লেপ তোষক হিমে ঠান্ডা জল হইয়া গিয়াছে। আগুন নিভিয়া আসিতেছে, এমন দুরন্ত শীত। আর সেই সঙ্গে উত্তুঙ্গ প্রান্তরের অবাধ হু হু তুষার শীতল নৈশ হাওয়া। কিন্তু কি করিয়া থাকে এখানকার লোকেরা এই শীতে? এই আকাশের তলায় সামান্য কাশের খুপরির ঠান্ডা মেঝের উপর কি করিয়া রাত্রি কাটায় তারা? তাহার উপর ফসল চৌকি দিবার জন্য এই কষ্ট। বন্য মহিষের উপদ্রব, বন্য শূকরের উপদ্রবও কম নয়, বাঘও আছে। আমাদের বাংলাদেশের চাষিরা কি এত কষ্ট করিতে পারে? অত উর্বর জমিতে অত নিরুপদ্রব গ্রাম্য পরিবেশের মধ্যে ফসল করিয়াও তাহাদের দুঃখ ঘোচে না। আমার ঘরের ২-৩০০ হাত দূরে দক্ষিণ ভাগলপুর হইতে আগত জনকতক কাটুরি মজুর স্ত্রী পুত্র লইয়া ফসল কাটিতে আসিয়াছে। একদিন সন্ধ্যার সময় তাহাদের খুপরির কাছ দিয়া আসিবার সময় দেখি কুড়ের সামনে বসিয়া সবাই আগুন পোহাইতেছে। এদের জগৎ আমার কাছে অনাবিষ্কৃত, অজ্ঞাত। ভাবিলাম সেটা কেমন দেখি না কেন। গিয়া বলিলাম, বাবাজি, কি করা হচ্ছে? একজন বৃদ্ধ ছিল দলে, তাহাকেই এই সম্বোধন। সে উঠিয়া নাড়াইয়া আমায় সেলাম করিল, বসিয়া আগুন পোহাইতে অনুরোধ করিল। ইহা এদেশের প্রথা। শীতকালে আগুন পোহাইতে আহ্বান করা ভদ্রতার পরিচয়। আমি গিয়া বসিলাম। খুপরির মধ্যে উকি দেয়া দেখি বিছানা বা আসবাবপত্র বলিতে ইহাদের কিছুই নাই। কুড়ে ঘরের মেঝেতে মাত্র কিছু শুকনো ঘাস বিছানো রহিয়াছে। বাসনকোসনের মধ্যে খুব বড় একটা কাঁসার জামবাটি আর একটা লোটা। কাপড় যার যা পরনে আছে, আর এক টুকরো বস্ত্রও বাড়তি নাই। কিন্তু তাহা তো হইল, এই নিদারুণ শীতে তাহাদের লেপ কাঁথা কই? রাত্রে তাহারা গায়ে দেয় কি? কথাটা জিজ্ঞাসা করিলাম। বৃদ্ধের নাম নকছেদি ভকত, জাতি গাঙ্গোতা। সে বলিল, কেন হুজুর, খুপরির কোণে ওই যে কলাইয়ের ভুসি দেখছেন না, টাল করা রয়েছে। আমি বুঝিতে পারিলাম না, কলাইয়ের ভুসির আগুন কি করা হয় রাত্রে? নকছেদি আমার অজ্ঞতা দেখিয়া হাসিল, কহিল, না 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 বাবুজি, তা নয়। কলাইয়ের ভুসির মধ্যে ঢুকে ছেলে পিলেরা শুয়ে থাকে, আমরাও কলাইয়ের ভুসি গায়ে চাপা দিয়ে শুই। দেখছেন না, অন্তত ৫ মণ ভুসি মজুত রয়েছে। ভারী ওম হয় ওই কলাইয়ের ভুসিতে বাবুজি। ২খানা কম্বল গায়ে দিলেও অমন ওম হয় না। আর আমরা কম্বল পাবই বা কোথায়, তাই বলুন না। বলিতে বলিতে একটা ছোট ছেলেকে ঘুম পাড়াইয়া তাহার মা খুপরির কোণের ভুসির গাদার মধ্যে তাহার পা হইতে গলা পর্যন্ত ঢুকাইয়া কেবলমাত্র মুখখানা বাহির করিয়া শুয়াইয়া রাখিয়া আসিল। মনে মনে ভাবিলাম, মানুষ মানুষের খোঁজ রাখে কতটুকু? কখনো কি আমি এসব জানিতাম? আজ যেন সত্যকার ভারতবর্ষকে আমি চিনিতেছি। অগ্নিকুণ্ডের অপর পার্শ্বে বসিয়া একটি মেয়ে কি যেন রাঁধিতেছে। জিজ্ঞাসা করিলাম, ও কি রান্না হচ্ছে? নকছেদি বলিল, আগে ঘাটো হুজুর। ঘাটো? ঘাটো কি জিনিস? এবার বোধহয় রন্ধনরতা মেয়েটি ভাবিল যে এ বাঙালি বাবু সন্ধ্যাবেলা কোথা হইতে আসিয়া জুটিল। এ যে দেখিতেছি নিতান্তই বাতুল, কিছুই খোঁজ রাখে না দুনিয়ার। সে খিলখিল করিয়া হাসিয়া উঠিয়া বলিল, আরে বাবুজি, তুমি ঘাটো জানো না? হ্যাঁ, ঘাটো হলো মকাই সিদ্ধ। যেমন চাল সিদ্ধ হলে বলে ভাত, মকাই সিদ্ধ হলে সেটাকে বলে ঘাটো, বুঝেছ?
মেয়েটি আমার অজ্ঞতার প্রতি কৃপাবশত কাঠের খুন্তির আগায় উক্ত দ্রব্য একটুখানি হাড়ি হইতে তুলিয়া দেখাইল। আমি জিজ্ঞাসা করিলাম, কি দিয়ে খায়? এবার হইতে যত কথাবার্তা তা মেয়েটিই বলিল। হাসি হাসি মুখে সে বলিল, নুন দিয়ে খায় বাবুজি, শাক দিয়ে খায়, আবার কি দিয়ে খাবে বলো না। শাক কি রান্না হয়েছে? না বাবুজি, হয়নি। ঘাটও নামিয়ে তারপর শাক চড়াবো। মটর শাক তুলে এনেছি আজ। মেয়েটি খুবই সপ্রতিভ। জিজ্ঞাসা করিল, তুমি কলকাতায় থাকো বাবুজি? হ্যাঁ। সে কিরকম জায়গা? আচ্ছা, কলকাতায় নাকি গাছ নেই একটাও, ওখানকার সব গাছ নাকি কেটে ফেলেছে। কে বললে তোমায়? একজন লোক ওখানে কাজ করে আমাদের দেশের, সে একবার বলেছিল। কিরকম জায়গা সে দেখতে বাবুজি? এই সরলা বন্য মেয়েটিকে যতদূর সম্ভব বুঝাইবার চেষ্টা পাইলাম যে আধুনিক যুগের একটা বড় শহরের ব্যাপারখানা কি। কতদূর বুঝিল জানি না। বলিল, কলকাতা শহর দেখতে আমার খুব ইচ্ছা হয় জানো বাবুজি, কিন্তু কে দেখাবে বলো? তারপর আরো অনেক কথা বলিলাম তাহার সঙ্গে। রাত বাড়িয়া গিয়াছে, অন্ধকার ঘন হইয়া আসিল। উহাদের রান্না শেষ হইয়া গেল। খুপরির ভিতর হইতে সেই বড় জামবাটিটা আনিয়া তাহাতে ফ্যান ভাতের মতো জিনিসটা ঢালিল। তাহার উপর একটু নুন ছড়াইয়া বাটিটা মাঝখানে রাখিয়া ছেলেমেয়েরা সবাই মিলিয়া চারিদিকে গোল হইয়া বসিয়া খাইতে আরম্ভ করিল। আমি বলিলাম, তোমরা এখান থেকে বুঝি দেশে ফিরবে? নখছেদি বলিল, দেশে ফিরতে এখনো অনেক দেরি আছে বাবুজি। এখান থেকে ধরমপুর অঞ্চলে ধান কাটতে যাব। ধান তো এদেশে হয় না, ওখানে হয়। ধান কাটার কাজ শেষ হলে আবার যাব গম কাটতে ওই মুঙ্গের জেলায়। গমের কাজ শেষ হতে জ্যৈষ্ঠ মাস এসে পড়বে, তখন আবার খেরি কাটার কাজ শুরু হবে এই আপনাদের এখানে। তারপর কদিন ছুটি। শ্রাবণ ভাদ্র মাসে আবার মকাই ফসলের সময় আসবে। আবার মকাই শেষ হলেই কলাই। আর ধরমপুর পূর্ণিয়া অঞ্চলে কার্তিক সাল ধান। আমরা সারা বছর এই রকম করেই দেশে দেশে ঘুরে বেড়াই বাবুজি। যেখানে যে সময় যে ফসল সেখানে যাই, না হলে আমরা খাবো কি বাবুজি? বাড়িঘর বলে তোমাদের কিছু নেই? এবার মেয়েটি কথা বলিল। মেয়েটির বয়স 24-25, খুব স্বাস্থ্যবতী, বার্নিশ করা কালো রং, নিটোল গড়ন। কথাবার্তা বেশ বলিতে পারে, আর গলার সুরটা দক্ষিণ বিহারের দেহাতে হিন্দিতে বড় চমৎকার শোনায়। সে বলিল, কেন থাকবে না বাবুজি, সবই আছে, কিন্তু সেখানে থাকলে আমাদের তো আর চলে না। সেখানে যাব গরমকালের শেষে, শ্রাবণ মাসের মাঝামাঝি পর্যন্ত থাকবো। তারপর আবার বেরোতে হবে আমাদের বিদেশে। বিদেশেই যখন আমাদের চাকরি। তাছাড়া বিদেশে কত কি মজা দেখা যায়। এই দেখবেন ফসল কাটা হয়ে গেলে আপনাদের এখানেই কত দেশ থেকে যে কত লোক আসবে, কত বাজিয়ে গাইয়ে নাচনেওয়ালি, কত বহুরূপী সং। আপনি বোধহয় দেখেননি সেসব, না? আর কি করে বা দেখবেন? আপনাদের এই অঞ্চলে তো সব ঘোর জঙ্গল হয়ে পড়েছিল, এই সবে এবার চাষ আরম্ভ হয়েছে। এই দেখুন না, সব আসবে আর 15 দিনের মধ্যেই। এই তো সবারই রোজগার করার সময় আসছে বাবুজি। চারিদিক নির্জন। দূরের বস্তিতে কারা টিন পিটাইতেছে অন্ধকারের মধ্যে। মনে ভাবিলাম, এই অর্গলহীন কাশ টাটার বেড়ার আগল দেওয়া কুড়েতে ইহারা রাত কাটাইবে এই সাপত সংকুল অরণ্যের ধারে, ছেলেপুলে লইয়া। সাহসও আছে বলিতে হইবে। এই তো মাত্র কয়েকটা দিন আগে এদেরই মতো আর একটা খুপরি হইতে বাঘে ছেলে লইয়া গিয়াছে একেবারে মায়ের কোল হইতে। তা এদেরই বা ভরসা কিসের? অথচ একটা ব্যাপার দেখিলাম যে ইহারা যেন ব্যাপারটা গ্রাহ্যের মধ্যেই আনিতেছে না। তত সন্ত্রস্ত ভাবও তাহাদের নাই।
এই তো এত রাত পর্যন্ত উন্মুক্ত আকাশের তলায় বসিয়া গল্পগুজব রান্না বান্না করিল। বলিলাম, তোমরা কিন্তু একটু সাবধানে থাকবে, বুঝেছ? মানুষকেকো বাঘ বেরিয়েছে, জানো তো? মানুষকেকো বাঘ বড় ভয়ানক জানোয়ার, আর বড় ধূর্ত। আগুন করে রেখো খুপড়ির সামনে, আর ঘরের মধ্যে গিয়ে ঢুকে পড়ো। ওই তো কাছেই বন, রাত বিরাতের ব্যাপার। মেয়েটি বলিল, বাবুজি, ও আমাদের সব সয়ে গিয়েছে। পূর্ণিয়া জেলায় যেখানে ফি বছর ধান কাটতে যাই, সেখানে পাহাড় থেকে বুনো হাতি আসে। সে জঙ্গল তো আরো ভয়ানক। ধানের সময় বিশেষ করে বুনো হাতির দল এসে উপদ্রব করে। মেয়েটি আগুনের মধ্যে আরো কিছু শুকনো বনঝাউয়ের ডাল ফেলিয়া দিয়া সামনে সরিয়া আসিয়া বসিল। বলিল, জানেন বাবুজি, সেবার আমরা আখিলকুচা পাহাড়ের নিচে ছিলাম। একদিন রাতে এক খুপড়ির বাইরে রান্না করছি, চেয়ে দেখি 50 হাত দূরে 4-5টা বুনো হাতি একেবারে কালো কালো পাহাড়ের মতো দেখাচ্ছে অন্ধকারে, যেন আমাদের খুপড়ির দিকেই আসছে। আমি তো ছোট ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে আর বড় মেয়েটাকে হাত ধরে রান্না ফেলে খুপড়ির মধ্যে তাদের রেখে এলাম। কাছে তখন আর কোনো লোকজন নেই। বাইরে এসে দেখি হাতি কটা একটু থমকে দাঁড়িয়েছে। ভয়ে আমার গলা একেবারে কাঠ হয়ে গিয়েছে বাবুজি। তবে হাতিতে তো খুব একটা দেখতে পায় না, তাই রক্ষে। ওরা বাতাসে গন্ধ পেয়ে দূরের মানুষ বুঝতে পারে। তখন বোধহয় বাতাস অন্যদিকে বইছিল। তা যাই হোক, ওরা অন্যদিকে চলে গেল। উফ, সেখানেও এমনি বাবুজি সারা রাত ধরে টিন পেটায় আর আলো জ্বালিয়ে রাখে হাতির ভয়ে। এখানে বুনো মহিষ আর সেখানে বুনো হাতি, ওসব আমাদের গা সওয়া হয়ে গিয়েছে বাবুজি। রাত বেশি হওয়াতে আমি নিজের বাসায় ফিরিলাম। দিন 15-র মধ্যে ফুলকিয়া বৈহারের চেহারা একেবারে বদলাইয়া গেল। সরিষার গাছ শুকাইয়া মারিয়া বীজ বাহির করিবার সঙ্গে সঙ্গে কোথা হইতে দলে দলে নানা শ্রেণীর লোক আসিয়া জুটিতে লাগিল। পূর্ণিয়া, মুঙ্গের, ছাপড়া প্রভৃতি স্থান হইতে মারোয়ারি ব্যবসায়ীরা দাড়িপাল্লা ও বস্তা লইয়া আসিল মাল কিনিতে। তাহাদের সঙ্গে কুলির ও গাড়োয়ানের কাজ করিতে আসিল একদল লোক। হালুই করেরা আসিল অস্থায়ী কাশের ঘর তুলিয়া, মিঠাইয়ের দোকান খুলিয়া সতেজ পুরি, কচৌরি, লাড্ডু, কালাকন্দ এইসব বিক্রয় করিতে। ফেরিওয়ালারা নানা রকম সস্তা ও খেলো মনোহারী জিনিস, কাচের বাসন, পুতুল, সিগারেট, ছিটের কাপড়, সাবান ইত্যাদি লইয়া আসিল। এ বাদে আসিল রং তামাশা দেখাইয়া পয়সা রোজগার করিতে কত ধরনের লোক। নাচ দেখাইতে, রাম সীতা সাজিয়া ভক্তের পূজা পাইতে, হনুমানজির সিঁদুর মাখা মূর্তি হাতে পাণ্ডা ঠাকুর আসিল প্রণামী করাইতে। এ সময় সকলেরই 2 পয়সা রোজগারের সময় এসব অঞ্চলে। আর বছরও যে জনশূন্য ফুলকিয়া বৈহারের প্রান্তর ও জঙ্গল দিয়া বেলা পড়িয়া গেলে ঘোড়ায় যাইতেও ভয় করিত, এবছর তাহার আনন্দোৎফুল মূর্তি দেখিয়া চমৎকৃত হইতে হয়। চারিদিকে বালক বালিকার হর্ষধ্বনি, কলরব, সস্তা টিনের ভেপুর পিপি বাজনা, ঝুমঝুমির আওয়াজ, নাচিয়েদের ঘুঙুরের ধ্বনি। সমস্ত ফুলকিয়ার বিরাট প্রান্তর জুড়িয়া যেন একটা বিশাল মেলা বসিয়া গিয়াছে। লোকসংখ্যাও বাড়িয়া গিয়াছে অত্যন্ত বেশি। কত নূতন খুপড়ি, কাশের লম্বা চালাঘর চারিদিকে রাতারাতি উঠিয়া গেল। ঘর তুলিতে এখানে কোনো খরচ নাই। জঙ্গলে আছে কাশ ও বনঝাউ কি কেত গাছের গুঁড়ি ও ডাল। শুকনো কাশের ডাটার খোলা পাকাইয়া এদেশে একরকম ভারী শক্ত রশি তৈরি করে। আর আছে ওদের নিজেদের শারীরিক পরিশ্রম। ফুলকিয়ার তহসিলদার আসিয়া জানাইল যে এই সব বাহিরের লোক, যাহারা এখানে পয়সা রোজগার করতে আসিয়াছে। ইহাদের কাছে জমিদারের খাজনা আদায় করিতে হইবে। সে বলিল, হুজুর, আপনি রীতিমতো কাছারি করুন গে হুজুর। আমি এই সব লোক একে একে আপনার কাছে এনে হাজির করাই। আপনি ওদের মাথা পিছু একটা খাজনা ধার্য করে দিন। কত রকমের লোক দেখিবার যে সুযোগ পাইলাম এই ব্যাপারে। সকাল হইতে 10টা পর্যন্ত কাছারি করিতাম, বৈকালে আবার 3টার পর হইতে সন্ধ্যা পর্যন্ত। তহসিলদার বলিল,
এরা এখানে বেশি দিন থাকবে না হুজুর। ফসল মাড়াই ও বেচাকেনা শেষ হয়ে গেলেই সব পালাবে। তার আগে এদের পাওনা কিন্তু আদায় করে নিতে হবে হুজুর। একদিন দেখিলাম একটি খামারে মারোয়ারি মহাজনেরা মাল মাপিতেছে। আমার মনে হইল ইহারা ওজনে নিরীহ প্রজাদের ঠকাইতেছে। আমার পাটোয়ারি ও তহসিলদারদের বলিলাম যে সমস্ত ব্যবসায়ীর কাঁটা ও দাড়ি পরীক্ষা করিয়া দেখিতে। দু চারজন মহাজনকে ধরিয়া মাঝে মাঝে তাহারা আমার সামনে আনিতে লাগিল। তাহারা ওজনে ঠকাইয়াছে, কাহারও দাড়ির মধ্যে জুয়াচুরিও আছে। সেসব লোককে মহাল হইতে আমি বাহির করিয়া দিলাম। প্রজাদের এত কষ্টের ফসল আমার মহালে অন্তত কেহ ফাঁকি দিয়া লইতে পারিবে না। দেখিলাম শুধু মহাজনে নয়, নানা শ্রেণীর লোকে ইহাদের অর্থের ভার লাঘব করিবার চেষ্টায় যেন ওত পাতিয়া রহিয়াছে। এখানে নগদ পয়সায় কারবার খুব বেশি নাই। ফেরিওয়ালাদের কাছে কোনো জিনিস কিনিলে তাহারা পয়সার বদলে সরিষা দেয়। জিনিসের দামের অনুপাতে অনেক বেশি সরিষা দিয়া দেয়, বিশেষত মেয়েরা। তাহারা নিতান্ত নিরীহ ও সরল। যা তা বুঝাইয়া তাহাদের নিকট হইতে ন্যায্য মূল্যের চতুর্গুণ ফসল আদায় করা খুবই সহজ। পুরুষেরাও বিশেষ বৈষয়িক নয়। তাহারা বিলিতি সিগারেট কেনে, জামা জুতো কেনে। ফসলের টাকা ঘরে আসিলে ইহাদের ও বাড়ির মেয়েদের মাথা যেন ঘুরিয়া যায়। মেয়েরা ফরমাস করে রঙিন কাপড়ের, কাঁচ ও এনামেলের বাসনের। হালুইকরের দোকান হইতে ঠোঙা ঠোঙা লাড্ডু কচৌরি আসে। নাচ দেখিয়া গান শুনিয়াই কত পয়সা যে ইহারা উড়াইয়া দেয়। ইহার উপর রামজি হনুমানজির প্রণামী ও পূজা তো আছেই, তাহার উপরেও আছে জমিদার ও মহাজনের পাইক পেয়াদারা। দুর্দান্ত শীতে রাত জাগিয়া বন্য শূকর ও বন্য মহিষের উপদ্রব হইতে কত কষ্টে ফসল বাঁচাইয়া বাঘের মুখে, সাপের মুখে নিজেদের ফেলিতে দ্বিধা না করিয়া সারা বছরে ইহারা যাহা উপার্জন করে, এই 15 দিনের মধ্যে খুশির সহিত তাহা উড়াইয়া দিতে ইহাদের বাধে না একটুও, তা দেখিলাম। কেবল একটা ভালোর দিক দেখা গেল যে ইহারা কেহ মদ বা তাড়ি খায় না। গাঙ্গতা বা ভুইয়ার ব্রাহ্মণদের মধ্যে এসব নেশার রেওয়াজ নাই। সিদ্ধিটা অনেকে খায় অবশ্য, কিন্তু তাও কিনিতে হয় না। বন সিদ্ধির জঙ্গল হইয়া আছে লকটুলিয়া ও ফুলকিয়ার প্রান্তরে। পাতা ছিঁড়িয়া আনিলেই হইল, কে আর দেখিতেছে। একদিন মুনেশ্বর সিং আসিয়া জানাইল যে একজন লোক জমিদারের খাজনা ফাঁকি দিবার উদ্দেশ্যে ঊর্ধ্ব শ্বাসে পালাইতেছে। হুকুম হয় তো ধরিয়া আনে। বিস্মিত হইয়া বলিলাম, পালাচ্ছে কিরকম? দৌড়ে পালাচ্ছে? সে বলিল, আগে ঘোড়ার মতো দৌড়াচ্ছে হুজুর। এতক্ষণে বড় কুণ্ডি পার হয়ে জঙ্গলের ধারে গিয়ে হয়তো পৌঁছল। দুর্বৃত্তকে তখনই ধরিয়া আনিবার হুকুম দিলাম। 1 ঘণ্টার মধ্যে 4-5 জন সিপাহী পলাতক আসামিকে আমার সামনে আনিয়া হাজির করিল। লোকটাকে দেখিয়া আমার মুখে আর কথা সরিল না। তাহার বয়স 60-এর কম কোনো মতেই হইবে বলিয়া আমার তো মনে হইল না। মাথার চুল সাদা, গালের চামড়া কুঞ্চিত হইয়া গিয়াছে। চেহারা দেখিয়া মনে হয় সে কত কাল বুভুক্ষু ছিল। এইবার ফুলকিয়া বৈহারের খামারে আসিয়া পেট ভরিয়া হয়তো খাইতে পাইয়াছে। শুনিলাম সে নাকি ননিচোর নাটুয়া সাজিয়া আজ কয়দিনে বিস্তর পয়সা রোজগার করিয়াছে। গ্রান্ট সাহেবের বটগাছের তলায় একটা খুপড়িতে সে থাকিত। আজ কয়দিন ধরিয়া সিপাহীরা তাহার কাছে খাজনার তাগাদা করিয়াছে, কারণ এদিকে ফসলের সময়ও ফুরাইয়া আসিল। আজ তাহার খাজনা মিটাইবার কথা ছিল। হঠাৎ দুপুরের পরে সিপাহীরা খবর পায় যে লোকটা তল্পিতল্পা বাঁধিয়া রওনা দিয়াছে। মুনেশ্বর সিং ব্যাপারটা কি তা জানিতে গিয়া দেখে যে আসামি বৈহার ছাড়িয়া চলিতে আরম্ভ করিয়াছে পূর্ণিয়ার অভিমুখে। মুনেশ্বরের হাক শুনিয়াই সে নাকি দৌড়াইতে আরম্ভ করে। তাহার পর এই অবস্থা। সিপাহীদের কথার সত্যতা সম্বন্ধে আমার সন্দেহ জন্মিল। প্রথমত, ননিচোর নাটুয়া মানে যদি বালক শ্রীকৃষ্ণ হয়, তবে ইহার সে সাজিবার বয়স আর আছে কি? দ্বিতীয়ত, এ লোকটা ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া পালাইতেছিল, এ কথাই বা কি করিয়া সম্ভব? কিন্তু উপস্থিত সকলে হলক করিয়া বলিল যে উভয় কথাই সত্য।
তাহাকে কড়া সুরে বলিলাম, তোমার এ দুর্বুদ্ধি হলো কেন? হ্যাঁ, জমিদারের খাজনা দিতে হয় তুমি জানো না? তোমার নাম কি? লোকটা ভয়ে বাতাসের মুখে তালপাতার মতো কাঁপিতেছিল। আমার সিপাহীরা একে চায় তো আরে পায়, ধরিয়া আনিতে বলিলে একেবারে বাঁধিয়া আনে। তাহারা যে এই বৃদ্ধ নটের প্রতি খুব সদয় ও মোলায়েম ব্যবহার করে নাই, ইহার অবস্থা দেখিয়াই তাহা বুঝিতে আমার দেরি হইল না। লোকটা কাঁপিতে কাঁপিতে বলিল যে তাহার নাম দশরথ। জিজ্ঞাসা করিলাম, কি জাত তোমার? বাড়ি কোথায়? সে বলিল, আমরা আমরা ভুইয়ার বাভন হুজুর। আমার বাড়ি মুঙ্গের জেলায়, সাহেবপুর কামাল। ও, তা পালাচ্ছিলে কেন? কই না হুজুর, না, পালাবো কেন হুজুর, পালাবো কেন? বেশ, তবে খাজনা দাও। কিছুই আমি পাইনি হুজুর, খাজনা আমি দেব কোথা থেকে? হ্যাঁ, নাচ দেখিয়ে সর্ষে পেয়েছিলাম, তা বেচে কদিন আমি পেটে খেয়েছি। এই এই হনুমানজির কিরা, বিশ্বাস করুন হুজুর। সিপাহীরা বলিল, সব মিথ্যে কথা, শুনবেন না হুজুর। ও অনেক টাকা রোজগার করেছে, ওর কাছেই আছে। হুকুম করেন তোর কাপড় চোপড় সব সন্ধান করি। লোকটা ভয়ে হাত জোড় করিয়া বলিল, হুজুর আমি বলছি, আমার কাছে কত আছে তা আমি বলছি আপনাকে। পরে পকেট হইতে একটা গেঁজে বাহির করিয়া উপুর করিয়া সে ঢালিয়া বলিল, এই দেখুন হুজুর, 13 আনা পয়সা আছে। আমার কেউ নেই হুজুর, এই বুড়ো বয়সে কেই বা দেবে আমাকে? আমি নাচ দেখিয়ে এই ফসলের সময় খামারে খামারে বেরিয়ে যা দুটো রোজগার করি, আবার সেই গমের সময় পর্যন্ত এতেই চালাবো হুজুর। কিন্তু তার এখনো যে 3 মাস দেরি। যা পাই পেটে তাই দুটো খাই, এই পর্যন্ত হুজুর। সিপাহীরা বলেছে আমায় নাকি 8 আনা খাজনা দিতে হবে। তাহলে আমার যে আর রইল মোটে 5 আনা। 5 আনায় 3 মাস আমি কি করে খাবো হুজুর? বলিলাম, তোমার হাতে ও পোটলাতে কি আছে? বার করো তো দেখি। লোকটা পোটলা খুলিয়া দেখাইল, তাহাতে আছে ছোট্ট একখানা টিন মোড়া আরশি, একটা রাংতার মুকুট ময়ূর পাখা সমেত, গালে মাখিবার রং, গলায় পরিবার পুঁতির মালা ইত্যাদি কৃষ্ণ ঠাকুর সাজিবার উপকরণ। বলিল, দেখুন হুজুর, তবু তো বাঁশি নেই। একটা টিনের বড় বাঁশি 8 আনার কমে হবে না। এখানে নল খাগড়ার বাঁশিতেই আমি কাজ চালিয়েছি। এরা সব গাঙ্গোতা জাত, এদের ফুলানো সহজ। কিন্তু আমাদের মুঙ্গের জেলায় সব লোক বড় এলেন্দার হুজুর। সেখানে বাঁশি না হলে সবাই হাসবে, কেউ আমায় পয়সা দেবে না হুজুর। আমি বলিলাম, বেশ, তুমি খাজনা দিতে না পারো, নাচ দেখিয়ে যাও খাজনার বদলে। বৃদ্ধ যেন হাতে স্বর্গ পাইয়াছে এমন ভাব দেখাইল। তাহার পর গালে মুখে রং মাখিয়া, ময়ূর পাখা মাথায়, ওই বয়সে সে যখন 12 বছরের বালকের ভঙ্গিতে হেলিয়া দুলিয়া হাত নাড়িয়া নাচিতে নাচিতে গান ধরিল, তখন হাসিব কি কাঁদিব স্থির করিতে পারিলাম না। আমার সিপাহীরা তো মুখে কাপড় দিয়া বিদ্রুপের হাসি চাপিতে প্রাণপণ করিতেছে। তাহাদের চোখে ননিচর নাটুয়ার নাচ এক মারাত্মক ব্যাপারে পরিণত হইল। বেচারীরা ম্যানেজার বাবুর সামনে না পারে প্রাণ খুলিয়া হাসিতে, আর না পারে দুর্দমনীয় হাসির বেগ সামলাইতে। সেরকম অদ্ভুত নাচ কখনো দেখি নাই। 60 বছরের বৃদ্ধ কখনো বালকের মতো অভিমানে ঠোঁট ফুলাইয়া কাল্পনিক জননী যশোদার নিকট হইতে দূরে চলিয়া আসিতেছে, কখনো একগাল হাসিয়া সঙ্গী রাখাল বালকগণের মধ্যে চোরা ননি বিতরণ করিতেছে। যশোদা হাত বাঁধিয়া রাখিয়াছেন বলিয়া কখনো জোর হাতে চোখের জল মুছিয়া খুঁতখুত করিয়া বালকের সুরে কাঁদিতেছে। সমস্ত জিনিস দেখিলে হাসিতে হাসিতে পেটের নাড়ি যেন ছিঁড়িয়া যায়, দেখিবার মতো বটে। তারপর নাচ শেষ হইল। আমি হাততালি দিয়া যথেষ্ট প্রশংসা করিলাম। বলিলাম,
এমন নাচ আমি কখনো দেখিনি দশরথ। বড় চমৎকার নাচো তুমি। আচ্ছা, তোমার খাজনা আমি মাফ করে দিলাম, কেমন? আর আমার নিজ হইতে 2 টাকা বকশিস দিলাম তাহাকে খুশি হইয়া। ভারী চমৎকার নাচ। আরও 10-12 দিনের মধ্যে ফসল কেনাবেচা হইয়া গেল। বাড়তি লোক যে যার সব দেশে চলিয়া গেল। রহিল মাত্র যাহারা এখানে জমি চষিয়া বাস করিতেছিল তাহারাই। দোকান পসরা সব উঠিয়া গেল। নাচওয়ালা ফেরিওয়ালা অন্যত্র রোজগারের চেষ্টায় চলিয়া গেল। কাটুনি মজুরির দল এখনো পর্যন্ত ছিল, শুধু এই সময়ের আমোদ তামাশা দেখিবার জন্য। এইবার তাহারাও বাসা উঠাইবার জোগাড় করিতে লাগিল। একদিন বেড়াইয়া ফিরিবার সময় আমি আমার পরিচিত সেই নকছেদি ভকতের খুপরিতে দেখা করিতে গেলাম। সন্ধ্যার বেশি দেরি নাই। দিগন্তব্যাপী ফুলকিয়া বৈহারের পশ্চিম প্রান্তে একেবারে সবুজ বনরেখার মধ্যে ডুবিয়া টকটকে রাঙা প্রকাণ্ড বড় সূর্যটা অস্ত যাইতেছে। এখানকার এই সূর্যাস্তগুলি বিশেষত এই শীতকালে এত অদ্ভুত সুন্দর যে এই সময়ে মাঝে মাঝে আমি মহালি খালুপের পাহাড়ে সূর্যাস্তের কিছু পূর্বে উঠিয়া বিস্ময়জনক দৃশ্যের জন্য প্রতীক্ষা করি। নকছেদি তাড়াতাড়ি উঠিয়া কপালে হাত দিয়া আমায় সেলাম করিল। বলিল, ও মঞ্চি, বলি বাবুজিকে বসবার জন্য একটা কিছু পেতে দিয়ে যা। নকছেদির খুপরিতে একজন পৌরা স্ত্রীলোক আছে। সে যে নকছেদির স্ত্রী তাহা অনুমান করা কিছু শক্ত নয়, কিন্তু সে প্রায় বাহিরের কাজকর্ম অর্থাৎ কাঠ ভাঙা, কাঠ কাটা, দূরবর্তী ভীমদাসটোলার পাতকুয়া হইতে জল আনা ইত্যাদি লইয়াই থাকে। মঞ্চি হইল সেই মেয়েটি যে আমাকে বুনো হাতির গল্প বলিয়াছিল। সে আসিয়া শুষ্ক কাশের ডাটায় বোনা একখানা চাটাই পাতিয়া দিল। তার সেই দক্ষিণ বিহারের দেহাতি ছিকাছিকি বুলির অত্যন্ত সুন্দর টানে মাথা দুলাইয়া সে হাসিতে হাসিতে বলিল, কেমন আছেন বাবুজি? কেমন দেখলেন বাবুজি বৈহারের মেলা? বলেছিলাম না, কত নাচ তামাশা আমোদ হবে, কত জিনিস আসবে, দেখলেন তো? অনেকদিন আসেননি বাবুজি আপনি। বসুন বসুন, আমরা যে শিগগির চলে যাচ্ছি বাবুজি। ওদের খুপরির দোরের কাছে লম্বা আধ শুকনো ঘাসের উপর চাটাই পাতিয়া বসিলাম, যাহাতে সূর্যাস্তটা ঠিক সামনাসামনিই দেখিতে পাই। চারিদিকের জঙ্গলের গায়ে একটা মৃদু রাঙা আভা পড়িয়াছে। একটা অবর্ণনীয় শান্তি ও নিরাপত্তা বিশাল বৈহার জুড়িয়া। মঞ্চির কথার উত্তর দিতে বোধহয় একটু দেরি হইল। সে আবার কি একটা প্রশ্ন করিল, কিন্তু ওর ওই ছিকাছিকি বলি আমি খুব ভালো বুঝি না। কি বলিল না বুঝিতে পারিয়া অন্য একটা প্রশ্ন দ্বারা সেটা আমি চাপা দিবার জন্য বলিলাম, তোমরা কি কালই চলে যাবে? হ্যাঁ বাবুজি, কালই যাব। কোথায় যাবে? পূর্ণিয়া কিষানগঞ্জ অঞ্চলে যাব। পরে সে বলিল, নাচ তামাশা কেমন দেখলেন বাবু? বেশ ভালো ভালো লোক গাইয়ে এবার এসেছিল। একদিন ঝল্লু টোলার বড় বকাইন গাছের তলায় একটা লোক মুখে ঢোলক বাজিয়েছিল, শুনেছিলেন? কি যে চমৎকার ছিল বাবুজি। দেখিলাম মঞ্চি নিতান্ত বালিকার মতোই নাচ তামাশায় আমোদ পায়। এবার কত রকম কি দেখিয়াছে মহা উৎসাহ ও খুশির সুরে তাহারই বর্ণনা করিতে সে বসিয়া গেল। নকছেদি বলিল, নে নে, বাবুজি কলকাতায় থাকেন, তোর চেয়ে অনেক কিছু বেশি দেখেছেন। ও এসব বড় ভালোবাসে বাবুজি, ওর জন্যেই আমরা এতদিন এখানে রয়ে গেলাম। ও বললে, না দাঁড়াও, খামারের নাচ তামাশা লোকজন দেখে তবে যাব। বড্ড ছেলে মানুষ এখনো বাবুজি। মঞ্চি যে নকছেদির কে হয় তাহা এতদিন জিজ্ঞাসা করি নাই, যদিও ভাবিতাম বৃদ্ধের মেয়েই হইবে।
আজ ওর কথায় আমার আর কোনো সন্দেহ রহিল না। বলিলাম, তোমার মেয়ের বিয়ে কোথায় দিয়েছ? নখছেদি আশ্চর্য হইয়া বলিল, আমার মেয়ে কোথায় হুজুর? কেন, এই মঞ্চি তোমার মেয়ে নয়? আমার কথায় সকলের আগে খিলখিল করিয়া হাসিয়া উঠিল মঞ্চি। নখছেদির পৌরা স্ত্রীও মুখে আঁচল চাপা দিয়া খুপরির ভিতর ঢুকিল। নখছেদি অপমানিত হওয়ার সুরে বলিল, মেয়ে মেয়ে আবার কি হুজুর? ও যে আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। ও আচ্ছা। তারপর খানিকক্ষণ সবাই চুপচাপ। আমি তো এমন অপ্রতিভ হইয়া পড়িলাম যে কথা খুঁজিয়া পাই না। মঞ্চি বলিল, বাবুজি আগুন করে দি, বড্ড শীত যে। শীত সত্যই বড় বেশি। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে যেন হিমালয় পাহাড় নামিয়া আসে। পূর্ব আকাশের নিচের দিকটা সূর্যাস্তের আভায় রাঙা, উপরটা কৃষ্ণাভ নীল। খুপরি হইতে কিছু দূরে একটা শুকনো কাশ ছাড়ে মঞ্চি আগুন লাগাইয়া দিতে 10-12 ফুট দীর্ঘ ঘাস দাউ দাউ করিয়া জ্বলিয়া উঠিল। আমরা জ্বলন্ত কাশ ছোপের কাছে গিয়া বসিলাম। নখছেদি বলিল, বাপুজি এখনো ছেলে মানুষ আছে, ওর জিনিসপত্র কেনার দিকে বেজায় ঝোঁক। ধরুন এবার এই 8-10 মণ সর্ষে মজুরি পাওয়া গিয়েছিল, তার মধ্যে 3 মণ ও খরচ করে ফেলেছে ওর ওইসব শখের জিনিস কেনার জন্যে। আমি বললাম যে গতর খাটানো মজুরির মাল দিয়ে তুই ওসব কেন কিনবি? তা মেয়ে মানুষ তো শোনে না, কাঁদে, চোখের জল ফেলে। আমি বলি তবে কেন। মনে মনে ভাবিলাম, তরুণী স্ত্রীর বৃদ্ধ স্বামী, না বলিয়া আর উপায় বা কি ছিল। মঞ্চি বলিল, কেন? আমি তো বলেছি গম কাটানোর সময় এবার যখন মেলা হবে তখন আর কিছু কিনবো না, ভালো ভালো জিনিসগুলো সস্তায় পাওয়া গেল বলেই না। নখছেদি রাগিয়া বলিল, সস্তা? হ্যাঁ সস্তা? বোকা মেয়ে মানুষ পেয়ে ঠকিয়ে নিয়েছে কে দোকানদার আর ফেরিওয়ালা। সস্তা? 5 সের সর্ষে দিয়ে একখানা চিরুনি নিয়েছে বাবুজি। আর জানেন, আর বছর 83 রতনগঞ্জের গমের খামারে। মঞ্চি বলিল, আচ্ছা বাবুজি, আমি নিয়ে আসছি জিনিসগুলি, আপনি বিচার করে বলুন দেখি সস্তা কিনা। কথা শেষ করিয়াই মঞ্চি খুপরির দিকে ছুটিল এবং কাঁশ টাঁটায় বোনা ডালা আটা একটা ঝাঁপি হাতে ফিরিয়া আসিল। তারপর সে ডালা তুলিয়া ঝাঁপির ভিতর হইতে জিনিসগুলো একে একে বাহির করিয়া আমার সামনে সাজাইয়া রাখিতে লাগিল। বলিল, এই দেখুন বাবুজি, কত বড় কাকই! 5 সের সর্ষের কমে এমনতর কাকই কি হয়? হ্যাঁ বলুন দেখি। দেখেছেন কেমন চমৎকার রং? শৌখিন জিনিস না বাবুজি? হ্যাঁ বলুন। আর আর এই যে এই দেখুন, এই একখানা সাবান, দেখুন বাবুজি কেমন গন্ধ। এও নিয়েছে ওই 5 সের সর্ষে। সস্তা কিনা? হ্যাঁ বলুন আপনি বাবুজি। সস্তা মনে করিতে পারিলাম কই। এমন একখানা বাজে সাবানের দাম কলিকাতার বাজারে 1 আনার বেশি নয়। 5 সের সর্ষের দাম নয়েলের মুখেও অন্তত 7.5 আনা। এই সরলা বন্য মেয়েরা জিনিসপত্রের দাম জানে না, খুবই সহজ এদের ঠকানো। মঞ্চি আরও অনেক জিনিস দেখাইল। আহ্লাদের সহিত একবার এটা দেখায়, একবার ওটা দেখায়। মাথার কাটা, ঝুটো পাথরের আংটি, চিনেমাটির পুতুল, এনামেলের ছোট ডিশ, খানিকটা চওড়া লাল ফিতে, এই সব জিনিস দেখিলাম। মেয়েদের প্রিয় জিনিসের তালিকা সব দেশেই এবং সব সমাজেই অনেকটা এক। বন্য মেয়ে মঞ্চি ও তাহার শিক্ষিতা ভগ্নীর মধ্যে বেশি তফাৎ নাই। জিনিসপত্র সংগ্রহ ও অধিকার করিবার প্রবৃত্তি উভয়েরই প্রকৃতিদত্ত। বুড়ো নখছেদি রাগিলে আর কি হইবে? কিন্তু সবচেয়ে ভালো জিনিসটি মঞ্চি সর্বশেষে দেখাইবে বলিয়া যে চাপিয়া রাখিয়া দিয়াছে, তাহা কি আর তখন আমি জানি?
এইবার সে গর্ব মিশ্রিত আনন্দের ও আগ্রহের সহিত সেটা বাহির করিয়া আমার সামনেই মেলিয়া ধরিল। দেখিলাম একছড়া নীল ও হলদে হিংলাজের মালা। সত্যি কি খুশি ও গর্বের হাসি দেখিলাম ওর মুখে। ওর সভ্য বনেদের মতো ও মনের ভাব গোপন করিতে শেখে নাই। একটি অনাবিল নির্ভেজাল নারী আত্মা ওর এইসব সামান্য জিনিসের অধিকারের উচ্ছ্বসিত আনন্দের ভিতর দিয়া আত্মপ্রকাশ করিতেছে। নারী মনের এমন স্বচ্ছ প্রকাশ দেখিবার সুযোগ আমার সভ্য সমাজে বড় একটা ঘটে না। মঞ্চি বলিল, বলুন দেখি বাবুজি, এ কেমন জিনিস? হ্যাঁ, চমৎকার। কত দাম হতে পারে বাবুজি? কলকাতায় আপনারা পরেন তো? কলিকাতায় আমি হিংলাজের মালা পরি না, আমরা কেহই পরি না। তবুও আমার মনে হইল ইহার দাম খুব বেশি হইলেও 6 আনার বেশি নয়। বললাম, কত নিয়েছে তাই বলো না। সে বলিল, 17 সের সর্ষে নিয়েছে বাবুজি, জিতিনি। হ্যাঁ, বলেন আপনি। বলিয়া লাভ কি যে সে ভীষণ ঠকিয়াছে? এসব জায়গায় এরকম হইবেই। কেন মিথ্যা আমি নকছিদের কাছে বকুনি খাওয়াইয়া ওর মনের এ অপূর্ব আহ্লাদ নষ্ট করিতে যাইব? আমার এই অনভিজ্ঞতার ফল যে এবছর এমন হইতে পারিয়াছে। আমার উচিত ছিল ফেরিওয়ালাদের জিনিসপত্রের দরের উপর কড়া নজর রাখা। কিন্তু আমি নতুন লোক এখানে, কি করিয়া জানিব যে এদেশের ব্যাপার এমন? ফসল মারিবার সময় মেলা যে হয় তাহাই তো জানিতাম না। আগামী বৎসর যাহাতে এমন ধারা না ঘটে তাহার ব্যবস্থা করিতে হইবে। পরদিন সকালে নকছেদি তাহার 2 স্ত্রী ও পুত্র কন্যা লইয়া এখান হইতে চলিয়া গেল। যাইবার পূর্বে আমার ছোট্ট খুপড়িতে নকছেদি খাজনা দিতে আসিল। সঙ্গে আসিল মঞ্চি। দেখি মঞ্চি গলায় সেই হিংলাজের মালা ছড়াটি পরিয়া আসিয়াছে। হাসি মুখে বলিল, আবার আসবো বাবুজি ভাদ্র মাসে মকাই কাটতে, তখন আপনি থাকবেন তো বাবুজি? আমরা জঙ্গলি হর্তুকের আচার করি শ্রাবণ মাসে, আপনার জন্য আনবো, কেমন? মঞ্চিকে বড় ভালো লাগিয়াছিল। চলিয়া গেলে দুঃখিত হইলাম। একাদশ পরিচ্ছেদ। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হইল। মোহনপুরা রিজার্ভ ফরেস্টের দক্ষিণে মাইল কুড়ি দূরে একটা বিস্তৃত শাল ও বিড়ির পাতার জঙ্গল সেবার কালেক্টরের নিলামে ডাক হইবে খবর পাওয়া গেল। আমাদের হেড অফিসে তাড়াতাড়ি একটা খবর দিতে তার যোগে আদেশ পাইলাম যে বিড়ির পাতার জঙ্গল আমি যেন ডাকিয়া লই। কিন্তু তাহার পূর্বে জঙ্গলটা একবার আমার নিজের চোখে দেখা আবশ্যক। কি আছে না আছে জানিয়া নিলাম ডাকিতে আমি প্রস্তুত নই। এদিকে নিলামের দিনও নিকটবর্তী। তার পাওয়ার পরবর্তী সকালে রওনা হইলাম। আমার সঙ্গের লোকজন খুব ভোরে বাক্স বিছানা ও জিনিসপত্র মাথায় রওনা হইয়াছিল। মোহনপুরা ফরেস্টের সীমানায় কারো নদী পার হইবার সময়ে আমাদের সহিত তাহাদের দেখা হইল। সঙ্গে ছিল আমাদের পাটোয়ারি বনোয়ারি লাল। কারো ক্ষীণ কায়া পার্বত্য স্রোতস্বিনী, হাঁটুখানেক জল ঝিরঝির করিয়া উপল রাশির মধ্য দিয়া প্রবাহিত। আমরা দুজনে ঘোড়া হইতে নামিলাম। নয়তো পিছল পাথরের নুড়িতে ঘোড়া পা হড়কাইয়া পড়িয়া যাইতে পারে। দুপারে কটা বালিশ চড়া, সেখানেও ঘোড়ায় চাপা যায় না। হাঁটু পর্যন্ত বালিতে এমনিই ডুবিয়া যায়। অপর পারের কড়ারি জমিতে যখন পৌঁছিলাম তখন বেলা 11টা। বনোয়ারি পাটোয়ারি বলিল, এখানে রান্না বান্না করে নিলে হয় হুজুর, এরপর তো আর জল পাওয়া যায় কিনা তার তো কোনো ঠিক নেই। নদীর দুপারেই জনহীন অরণ্যভূমি, তবে বড় জঙ্গল নয়, ছোটখাটো ক্ষেত পলাশ ও শালের জঙ্গল, খুব ঘন ও প্রস্তরাকীর্ণ। লোকজনের চিহ্ন কোনো দিকে নাই। আহারাদির কাজ খুব সংক্ষেপে সারিলেও সেখান হইতে রওনা হইতে 1টা বাজিয়া গেল। বেলা যখন যায় তখনও
জঙ্গলের কোনো কুল কিনারা নাই। আমার মনে হইল আর বেশি দূর অগ্রসর না হইয়া একটা বড় গাছের তলায় আশ্রয় লওয়াই ভালো। অবশ্য বনের মধ্যে ইহার পূর্বে 2টি বন্য গ্রাম ছাড়াইয়া আসিয়াছি। একটার নাম কুলপাল আর একটার নাম বুরুডি, কিন্তু সে প্রায় বেলা 3টার সময়। তখন যদি জানা থাকিত যে সন্ধ্যার সময়ও জঙ্গল শেষ হইবে না, তাহা হইলে সেখানেই রাত্রি কাটাইবার ব্যবস্থা করা যাইত। বিশেষ করিয়া সন্ধ্যার পূর্বে জঙ্গল বড় ঘন হইয়া আসিল। আগে ছিল ফাঁকা জঙ্গল, এখন যেন ক্রমেই চারিদিক হইতে বড় বড় বনস্পতির দল ভিড় করিয়া সরু সুড়িপথটা চাপিয়া ধরিতেছে। এখন যেখানে দাঁড়াইয়া আছি সেখানটাতে তো চারিদিকেই বড় বড় গাছ, আকাশ দেখা যায় না। নৈশ অন্ধকার ইতিমধ্যেই ঘনাইয়া আসিয়াছে। এক এক জায়গায় ফাঁকা জঙ্গলের দিকে বনের কি অনুপম শোভা! কি এক ধরনের থোকা থোকা সাদা ফুল সারা বনের মাথা আলো করিয়া ফুটিয়া আছে, ছায়া গহন অপরাহ্নের নীল আকাশের তলে। মানুষের চোখের আড়ালে সভ্য জগতের সীমা হইতে বহু দূরে এত সৌন্দর্য কার জন্য যে সাজানো! বনোয়ারি বলিল, ও বুনো তেওড়ির ফুল হুজুর, এই সময় জঙ্গলে ফোটে, এ এক রকমের লতা। যেদিকে চোখ যায় সেদিকেই গাছের মাথা, ঝোপের মাথা। ঈষৎ নীলাভ শুভ্র বুনো তেওড়ির ফুল ফুটিয়া আলো করিয়া রহিয়াছে, ঠিক যেন রাশি রাশি পেজা নীলাভ কাপাস তুলা কে ছড়াইয়া রাখিয়াছে বনের গাছের মাথায় সর্বত্র। ঘোড়া থামাইয়া মাঝে মাঝে কতক্ষণ ধরিয়া দাঁড়াইয়াছি। এক এক জায়গায় শোভা এমনই অদ্ভুত যে সেদিকে চাহিয়া যেন ছন্ন ছাড়া মনের ভাব হইয়া যায়, যেন মনে হয় কত দূরে কোথায় আছি, সভ্য জগৎ হইতে বহু দূরে এক জনহীন অজ্ঞাত জগতের উদাস অপরূপ বন্য সৌন্দর্যের মধ্যে। সে জগতের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, প্রবেশের অধিকারও নাই, শুধু বন্য জীবজন্তু এবং বৃক্ষলতার জগৎ। বোধহয় আরও দেরি হইয়া গিয়াছিল আমার এই বারবার জঙ্গলের দৃশ্য হাঁ করিয়া থমকিয়া দাঁড়াইয়া দেখিবার ফলে। বেচারি বনোয়ারি পাটোয়ারি আমার তাবে কাজ করে। সে জোর করিয়া আমায় কিছু বলিতে না পারিলেও মনে মনে নিশ্চয়ই ভাবিতেছে যে এ বাঙালি বাবুটির মাথায় নিশ্চয়ই কিছু দোষ আছে। একে দেয়া জমিদারির কাজ আর কতদিন যে চলিবে। একটি বড় আসান গাছের তলায় সবাই মিলিয়া আশ্রয় লওয়া গেল। আমরা আছি সব শুদ্ধ প্রায় 8-10 জন লোক। বনোয়ারি বলিল, বড় একটা আগুন করো আর সবাই কাছাকাছি ঘেঁষে থাকো, বুঝেছ? ছড়িয়ে থেকো না, নানা রকম বিপদ আছে জঙ্গলে রাত্রিকালে। গাছের নিচে ক্যাম্প চেয়ার পাতিয়া বসিয়াছি। মাথার উপর অনেক দূর পর্যন্ত ফাঁকা আকাশ, এখনো অন্ধকার নামে নাই। দূরে নিকটে জঙ্গলের মাথায় বুনো তেওড়ির সাদা ফুল ফুটিয়া আছে রাশি রাশি, অজস্র। আমার ক্যাম্প চেয়ারের পাশেই দীর্ঘ দীর্ঘ ঘাস, আজ শুকনো সোনালি রঙের। রোদ পোড়া মাটির সোদা সোদা গন্ধ, শুকনো ঘাসের কি গন্ধ, কি একটা বন ফুলের গন্ধ, যেন দুর্বা প্রতিমার রাংতায় ডাকের সাজের গন্ধের মতো। মনের মধ্যে এই উন্মুক্ত বন্য জীবন আনিয়া দিয়াছে একটা মুক্তি ও আনন্দের অনুভূতি, যাহা কোথাও কখনো আসে না এই রকম বিরাট নির্জন প্রান্তর ও জনহীন অঞ্চল ছাড়া। অভিজ্ঞতা না থাকিলে বলিয়া বোঝানো বড়ই কঠিন সে মুক্ত জীবনের উল্লাস। এমন সময় আমাদের একটা কুলি আসিয়া পাটোয়ারির কাছে বলিল, একটু দূরে জঙ্গলের শুকনো ডালপালা কুড়াইতে গিয়া সে একটা কি জিনিস যেন দেখিয়াছে। জায়গাটা ভালো নয়, ভূত বা পরীর আড্ডা। এখানে তাবু না ফেলিলেই হইত। পাটোয়ারি বলিল, চলুন না হুজুর, গিয়ে দেখে আসি একবার জিনিসটা। কিছু দূরে জঙ্গলের মধ্যে একটা জায়গা দেখাইয়া কুলিটা বলিল, ওইখানে নিকটে গিয়ে দেখুন হুজুর, আর আমি কাছে যাব না। দেখিলাম
বনের মধ্যে কাটা লতা ঝোপ হইতে মাথা উঁচু স্তম্ভের মাথায় একটা বিকট মুখ খোদাই করা। সন্ধেবেলা দেখিলে ভয় পাইবারই কথা বটে। মানুষের হাতেরই তৈরি এ বিষয়ে কোনো ভুল নাই, কিন্তু এই জনহীন জঙ্গলের মধ্যে এ স্তম্ভ কোথা হইতে যে আসিল তাহা বুঝিতে পারিলাম না। জিনিসটা কতদিনের প্রাচীন তাহাও বুঝিতে পারিলাম না। সে রাত্রি কাটিয়া গেল। সকালে উঠিয়া বেলা 9টার মধ্যে আমরা গন্তব্য স্থানে গিয়া পৌঁছিলাম। সেখানে পৌঁছা জঙ্গলের বর্তমান মালিকের জনৈক কর্মচারীর সঙ্গে দেখা হইল। সে আমায় জঙ্গল দেখাইয়া বেড়াইতেছে। হঠাৎ জঙ্গলের মধ্যে একটা শুকনো নালার ওপারে ঘন বনের মধ্যে দেখি একটা প্রস্তর স্তম্ভের শীর্ষ জাগিয়া আছে, ঠিক কাল সন্ধেবেলার সেই স্তম্ভটার মতো। সেই রকমেরই বিকট মুখ খোদাই করা। আমার সঙ্গে বনোয়ারি পাটোয়ারি ছিল, তাহাকেও দেখাইলাম। মালিকের কর্মচারী স্থানীয় লোক। সে বলিল, হুজুর, ওরকম আরো 3-4টে আছে জঙ্গলের মধ্যে। এ দেশে আগে অসভ্য বুনো জাতির রাজ্য ছিল, ও তাদেরই হাতের তৈরি। ওগুলো সীমানার নিশানদিহি এক একটা খাম্বা। বলিলাম, খাম্বা কি করে জানলে? সে বলিল, চিরকাল তাই আমরা শুনে আসছি বাবুজি। তাছাড়া সেই রাজার বংশধর এখনো বর্তমান। আমার বড় কৌতূহল হইল। জিজ্ঞাসা করিলাম, কোথায়? লোকটা আঙুল দিয়া দেখাইয়া বলিল, এই জঙ্গলের উত্তর সীমানায় একটা ছোট বস্তি আছে হুজুর, সেখানেই থাকেন। এই অঞ্চলে তার বড় খাতির। আমরা শুনেছি উত্তরে হিমালয় পাহাড় আর দক্ষিণে ছোটনাগপুরের সীমানা, পূর্বে কুশি নদী এবং পশ্চিমে মুঙ্গের। এই সীমানার মধ্যে সমস্ত পাহাড় জঙ্গলের রাজা নাকি ছিলেন ওর পূর্বপুরুষরা। মনে পড়িল, পূর্বেও আমার গাছারিতে একবার গণরি দেওয়ারি স্কুল মাস্টার গল্প করিয়াছিল বটে যে এ অঞ্চলের আদিম জাতীয় রাজা, তাদের বংশধর এখনো আছে। এদিকের যত পাহাড়ি জাতি তাহারা এখনো তাহাকে রাজা বলিয়া মানে। এখন সে কথা আমার মনে পড়িল। জঙ্গলের মালিকের সেই কর্মচারীর নাম বুদ্ধু সিং। সে বেশ বুদ্ধিমান। এখানে অনেক কাল চাকুরি করিতেছে। এই সব বন পাহাড় জঙ্গলের অনেক ইতিহাস সে জানে দেখিলাম। বুদ্ধু সিং বলিল, মুঘল বাদশাহের আমলে এরা মুঘল সৈন্যদের সঙ্গে লড়েছিল হুজুর। এই জঙ্গলের মধ্যে দিয়ে তারা যখন বাংলাদেশে যেত, এরা উপদ্রব করত তীর ধনুক নিয়ে। শেষে রাজমহলে যখন মুঘল সুবেদাররা এসে থাকতেন, তখন এদের রাজ্য যায়। ভারী বীরের বংশ এরা। এখন আর কিছু নেই। যা কিছু বাকি ছিল 1862 সালের সাঁওতাল বিদ্রোহের পর সব যায়। সাঁওতাল বিদ্রোহের নেতা এখনো বেঁচে আছেন। তিনি হলেন বর্তমান রাজা। তার নাম দবরুপান্না বীরবর্তী। খুব বুদ্ধি আর খুব গরিব হুজুর। কিন্তু এদেশের সকল আদিম জাতি এখনো তাকে রাজার সম্মান দেয়। রাজ্য না থাকলেও রাজা বলেই তাকে সকলে মানে। রাজার সঙ্গে দেখা করিবার বড়ই ইচ্ছা হইল। রাজ সন্দর্শনে যাইতে হইলে কিছু নজর লইয়া যাওয়া উচিত। যার যা প্রাপ্য সম্মান তাকে তা না দিলে কর্তব্যের হানি ঘটে। কিছু ফলমূল, গোটা 2 বড় মুরগি বেলা 1টার মধ্যে নিকটবর্তী বস্তি হইতে কিনিয়া আনিলাম। এদিকের কাজ শেষ করিয়া বেলা 2টার পরে বুদ্ধু সিংকে বলিলাম, চলো রাজার সঙ্গে দেখা করে আসি। বুদ্ধু সিং কিন্তু তেমন উৎসাহ দেখাইল না। বলিল, আপনি সেখানে কি যাবেন বাবুজি? আপনাদের সঙ্গে দেখা করবার উপযুক্ত তো নয়। পাহাড়ি অসভ্য জাতের রাজা, তাই বলে কি আর আপনাদের সমান সমান কথা বলার যোগ্য বাবুজি? সে তেমন কিছু নয়। তাহার কথা না শুনিয়াই আমি ও বনোয়ারিলাল রাজধানীর দিকে গেলাম। তাহাকেও সঙ্গে লইলাম। রাজধানীটা খুবই ছোট। 20-25 ঘর লোকের বাস। ছোট ছোট মাটির ঘর, খাপড়ার চাল, বেশ পরিষ্কার করিয়া লেপা পোছা। দেওয়ালের গায়ে মাটির সাপ, পদ্ম, লতা ইত্যাদি গড়া।
ছোট ছোট ছেলেরা খেলা করিয়া বেড়াইতেছে, স্ত্রী লোকেরা গৃহকর্ম করিতেছে। কিশোরী ও যুবতী মেয়েদের সুঠাম গড়ন ও নিটোল স্বাস্থ্য, মুখে সুন্দর একটা লাবণ্য প্রত্যেকেরই। সকলেই আমাদের দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। বুদ্ধ সিং একজন স্ত্রীলোককে বলিল, রাজা ছেড়ে। স্ত্রীলোকটি বলিল, সে দেখে নাই, তবে কোথায় আর যাইবে, বাড়িতেই আছে। আমরা গ্রামে যেখানে আসিয়া দাঁড়াইলাম, বুদ্ধ সিংয়ের ভাবে মনে হইল এইবার রাজপ্রাসাদের সম্মুখে নীত হইয়াছি। অন্য ঘরগুলির সঙ্গে রাজপ্রাসাদের পার্থক্য এইমাত্র লক্ষ্য করিলাম যে ইহার চারিপাশ রাজবাড়িতে ছেলেমেয়ে অনেকগুলি, কতকগুলি খুব ছোট, তাদের গলায় পুঁতির মালা ও নীল ফলের বীজের মালা। দুই একটি ছেলে মেয়ে দেখিতে বেশ সুশ্রী। 16-17 বছরের একটি মেয়ে বুদ্ধ সিংহের ডাকে ছুটিয়া আসিয়াই আমাদের দেখিয়া অবাক হইয়া গেল। তাহার চোখের চাহনি দেখিয়া মনে হইল কিছু ভয়ও পাইয়াছে। বুদ্ধ সিং বলিল, এ রাজা কোথায়? মেয়েটি কে? বুদ্ধ সিংকে জিজ্ঞাসা করিলাম। বুদ্ধ সিং বলিল, হো রাজার নাতির মেয়ে। রাজা বহুদিন জীবিত থাকিয়া নিশ্চয়ই বহু যুবক ও পৌরকে রাজ সিংহাসনে বসিবার সৌভাগ্য হইতে বঞ্চিত করিয়া রাখিয়াছেন। মেয়েটি বলিল, আমার সঙ্গে এসো, জ্যাঠামশাই পাহাড়ের নিচে পাথরে বসে আছেন। মানি বা নাই মানি, মনে মনে ভাবিলাম যে মেয়েটি আমাদের পথ দেখাইয়া লইয়া চলিয়াছে সে সত্যই রাজকন্যা। তাহার পূর্বপুরুষেরা এই অরণ্য ভূভাগ বহু দিন ধরিয়া শাসন করিয়াছিলেন, সেই বংশের সে মেয়ে। বলিলাম, মেয়েটির নাম কি জিজ্ঞাসা করো তো? বুদ্ধ সিং বলিল, ওর নাম ভানুমতি বাবুজি। বাহ, বেশ সুন্দর। ভানুমতি, রাজকন্যা ভানুমতি। ভানুমতি নিটোল স্বাস্থ্যবতী, সুঠাম মেয়ে, লাবণ্য মাখা মুখশ্রী। তবে পরনের কাপড় সভ্য সমাজের শোভনতা রক্ষা করিবার উপযুক্ত প্রমাণ মাপের নয়। মাথার চুল রুক্ষ, গলায় কড়ি ও পুঁতির দানা। দূর হইতে একটা বড় বকাইন গাছ দেখাইয়া দিয়া ভানুমতি বলিল, তোমরা যাও, জ্যাঠামশাই ওই গাছতলায় বসে গরু চড়াচ্ছেন। গরু চড়াইতেছেন কিরকম? প্রায় চমকিয়া উঠিয়াছিলাম বোধ হয়। এই সমগ্র অঞ্চলের রাজা, সাঁওতাল বিদ্রোহের নেতা দব্রুপান্না বীরবর্দী গরু চড়াইতেছেন? কিছু জিজ্ঞাসা করিবার পূর্বেই মেয়েটি চলিয়া গেল এবং আমরা আর কিছু অগ্রসর হইয়া বকাইন গাছের তলায় এক বৃদ্ধকে কাঁচা শালপাতায় তামাক জড়াইয়া ধূমপানরত দেখিলাম। বুদ্ধ সিং বলিল, ছিলাম রাজা সাহেব। রাজা দব্রুপান্না কানে শুনিতে পাইলেও চোখে খুব ভালো দেখিতে পান বলিয়া মনে হইল না। বলিলেন, কে? ও, বুদ্ধ সিং। সঙ্গে কে? বুদ্ধ বলিল, একজন বাঙালি বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। উনি কিছু নজর এনেছেন, আপনাকে নিতে হবে। আমি নিজে গিয়া বৃদ্ধের সামনে মুরগি ও জিনিস কয়টি নামাইয়া রাখিলাম। বলিলাম, আপনি দেশের রাজা, আপনার সঙ্গে দেখা করার জন্য বহু দূর থেকে আমি এসেছি। বৃদ্ধের দীর্ঘায়ত চেহারার দিকে চাহিয়া আমার মনে হইল যৌবনে রাজা দব্রুপান্না যে খুব সুপুরুষ ছিলেন তাহাতে সন্দেহ নাই। মুখশ্রীতে বুদ্ধির ছাপ সুস্পষ্ট। বৃদ্ধ খুব খুশি হইলেন। আমার দিকে ভালো করিয়া চাহিয়া দেখিয়া বলিলেন, কোথায় ঘর? বলিলাম, কলকাতা। কলকাতা? উফ, অনেক দূর। বড় ভারী জায়গা শুনেছি কলকাতা।
হ্যাঁ, আপনি কখনো যাননি? না, আমরা কি আর শহরে যেতে পারি? এই জঙ্গলেই আমরা থাকি ভালো। বসো বসো। ভানমতি কোথায় গেল? হ্যাঁ, ভানমতি, ও ভানমতি। মেয়েটি ছুটিতে ছুটিতে আসিয়া বলিল, কি জেঠামশাই? এই বাঙালি বাবু ও তার সঙ্গে লোকজন আজ আমার এখানে থাকবেন আর খাওয়া দাওয়াও করবেন, বুঝলি? আমি প্রতিবাদ করিয়া বলিলাম, না না, সে কি, আমরা এক্ষুনি চলে যাব, আপনার সঙ্গে দেখা করেই, আমাদের থাকার বিষয়ে। কিন্তু দব্রুপান্না বলিলেন, না না না, তা হতে পারে না। ভানমতি, এই জিনিসগুলো নিয়ে যা এখান থেকে। আমার ইঙ্গিতে বনোয়ারিলাল পাটোয়ারি নিজেই জিনিসগুলি বহিয়া অদূরবর্তী রাজার বাড়িতে লইয়া গেল, ভানুমতির পিছু পিছু। বৃদ্ধের কথা অমান্য করিতে পারিলাম না। বৃদ্ধের দিকে চাহিয়াই আমার মন সম্ভ্রমে পূর্ণ হইয়া গিয়াছিল। সাঁওতাল বিদ্রোহের নেতা, প্রাচীন অভিজাত বংশীয় বীর দব্রুপান্না, হইলই বা বন্য আদিম জাতি, আমাকে তিনি থাকিতে অনুরোধ করিয়াছেন। এ অনুরোধ আদেশেরই সামিল। রাজা দব্রুপান্না অত্যন্ত দরিদ্র দেখিয়াই বুঝিয়াছিলাম। তাহাকে গরু চড়াইতে দেখিয়া প্রথমটা আশ্চর্য হইয়াছিলাম বটে, কিন্তু পরে মনে ভাবিলাম যে ভারতবর্ষের ইতিহাসে রাজা দব্রুপান্নার অপেক্ষা অনেক বড় রাজা অবস্থা বৈগুণ্যে গোচারণ অপেক্ষাও হীনতর বৃত্তি অবলম্বন করিয়াছিলেন। রাজা নিজের হাতে শালপাতায় একটা চুরুট গড়িয়া আমার হাতে দিলেন। দেশলাই নাই, গাছের তলায় আগুন করাই আছে, তাহা হইতে একটা পাতা জ্বালাইয়া সম্মুখে ধরিলেন। বলিলাম, আপনারা এদেশের প্রাচীন রাজবংশ, আপনাদের দর্শনেও পুণ্য আছে। দব্রুপান্না বলিলেন, এখন আর কি বা আছে? আমাদের বংশ হলো সূর্য বংশ। এই পাহাড় জঙ্গল সারা পৃথিবী একসময় আমাদের রাজ্য ছিল। আমি যৌবনে কোম্পানির সঙ্গেও লড়েছি। এখন আমার বয়স অনেক, যুদ্ধে হেরে গেলাম, তারপর থেকে আর কিছু নেই। এই অরণ্য ভূভাগ বহিস্থিত অন্য কোনো পৃথিবীর খবর দব্রুপান্না রাখেন বলিয়া মনে হইল না। তাহার কথার উত্তরে কি একটা বলিতে যাইতেছে, এমন সময় একজন যুবক আসিয়া সেখানে দাঁড়াইল। রাজা দব্রু বলিলেন, হে আমার ছোট নাতি জগরুপান্না, ওর বাবা এখানে নেই, লক্ষ্মীপুরের রানী সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছে। ওরে ও জগরু, বাবুজির জন্য খাওয়ার জোগাড় কর। যুবকটি যেন নীল শাল তরু, পেশিবহুল সবল নধর দেহ। সে বলিল, বাবুজি সজারুর মাংস খান? পরে তাহার পিতামহের দিকে চাহিয়া বলিল, পাহাড়ের ওপারের বনে ফাঁদ পেতে রেখেছিলাম, কাল রাত্রে দুটো সজারু পড়েছে। শুনিলাম রাজার 3টি ছেলে, তাহাদের 8-10টি ছেলেমেয়ে। এই বৃহৎ রাজপরিবারের সকলেই এই গ্রামে একত্র থাকে। শিকার ও গোচারণ প্রধান উপজীবিকা। এ বাদে বনের পাহাড়ি জাতিদের বিবাদ বিসংবাদে রাজার কাছে বিচার প্রার্থী হইয়া আসিলে কিছু কিছু ভেট ও নজরানা দিতে হয়, দুধ, মুরগি, ছাগল, পাখির মাংস বা ফলমূল। বলিলাম, আপনার চাষবাস আছে? দব্রুপান্না গর্বের সুরে বলিলেন, ও সব আমাদের বংশে নিয়ম নেই। শিকার করার মান সকলের চেয়ে বড়, তাও এক সময় ছিল বর্ষা নিয়ে শিকার সবচেয়ে গৌরবের। তীর ধনুকের শিকার দেবতার কাজে লাগে না, ও বীরের কাজ নয়। তবে এখন সবই চলে। আমার বড় ছেলে মুঙ্গের থেকে একটা বন্দুক কিনে এনেছে, কিন্তু আমি কখনো ছুঁইনি। বর্ষা ধরে শিকার হলো আসল শিকার।
ভানুমতি আবার আসিয়া একটা পাথরের ভাঁড় আমাদের কাছে রাখিয়া গেল। রাজা বলিলেন, তেল মাখুন, কাছেই চমৎকার ঝর্ণা, স্নান করে আসুন সকলে। আমরা স্নান করিয়া আসিলে রাজা আমাদের রাজবাড়ির একটা ঘরে লইয়া যাইতে বলিলেন। ভানুমতি একটা ধামায় চাল ও মেটে আলু আনিয়া দিল। জগরু সজারু ছাড়াইয়া মাংস আনিয়া রাখিল কাঁচা শালপাতার পাত্রে। ভানুমতি আর একবার গিয়া দুধ ও মধু আনিল। আমার সঙ্গে ঠাকুর ছিল না। বনোয়ারি মেটে আলু ছাড়াইতে বসিল। আমি রাঁধিবার চেষ্টায় উনুন ধরাইতে গেলাম, কিন্তু শুধু বড় বড় কাঠের সাহায্যে উনুন ধরানো কষ্টকর। দুই একবার চেষ্টা করিয়া পারিলাম না। তখন ভানুমতি তাড়াতাড়ি একটা পাখির শুকনো বাসা আনিয়া উনুনের মধ্যে পুড়িয়া দিতেই আগুন বেশ জ্বলিয়া উঠিল। দিয়াই ভানুমতি দূরে সরিয়া গিয়া দাঁড়াইল। দেখিলাম ভানুমতি রাজকন্যা বটে, কিন্তু বেশ অমায়িক স্বভাবের রাজকন্যা, অথচ দিব্য সহজ সরল মর্যাদা জ্ঞান। রাজা দভ্রুপান্না সব সময় রান্নাঘরের দুয়ারটির কাছে বসিয়া রহিলেন, আতিথ্যের এতটুকু ত্রুটিও যাতে না ঘটে। আহারাদির পর বলিলেন, আমার তেমন বেশি খরদরও নেই, আপনাদের বড় কষ্ট হলো। এই বনের মধ্যে পাহাড়ের উপরে আমাদের রাজবংশের প্রকাণ্ড বাড়ির চিহ্ন এখনো আছে। আমি বাপ ঠাকুরদার কাছে শুনেছি, বহু প্রাচীন কালে ওখানে আমার পূর্বপুরুষেরা বাস করতেন। সেদিন কি আর এখন আছে? আমাদের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত দেবতা এখনো আছেন ওখানে। আমার বড় কৌতূহল হইল। বলিলাম, যদি একবার দেখতে চাই তাহলে তাতে কি আপনার কোনো আপত্তি আছে রাজা সাহেব? না না, এর আবার আপত্তি কি? তবে দেখবার বিশেষ কিছু নেই। আচ্ছা চলুন, আমি যাব। জগরু, আমাদের সঙ্গে এসো। আমি আপত্তি করিলাম। 92 বছরের বৃদ্ধকে আর পাহাড়ে উঠিবার কষ্ট দিতে মন সরিল না, কিন্তু সে আপত্তি টিকিল না। রাজা সাহেব হাসিয়া বলিলেন, ও পাহাড়ে আমায় তো প্রায় উঠতে হয়, ওর গায়েই তো আমার বংশের সমাধি স্থান। প্রত্যেক পূর্ণিমায় আমায় সেখানে যেতে হয়। চলুন, সে জায়গাও আপনাকে দেখাবো। উত্তর পূর্ব কোণ হইতে অনুচ্চ শৈলমালা, স্থানীয় নাম ধনঝারি, এক স্থানে আসিয়া যেন হঠাৎ ঘুরিয়া পূর্বমুখী হওয়ার দরুন একটা খাঁজের সৃষ্টি করিয়াছে। এই খাঁজের নিচে একটা উপত্যকা। শৈল শানুর অরণ্য সারা উপত্যকা ব্যাপিয়া যেন সবুজের ঢেউয়ের মতো নামিয়া আসিয়াছে, যেমন ঝর্ণা নামে পাহাড়ের গা বাহিয়া। অরণ্য এখানে ঘন নয়, ফাঁকা ফাঁকা। বনের গাছের মাথায় মাথায় সুদূর চক্রবাল রেখায় নীল শৈলমালা, বোধহয় গয়া কি রামগড়ের দিকে। যত দূর দৃষ্টি চলে শুধুই বনের শীর্ষ। কোথাও উঁচু বড় বড় বনস্পতি সংকুল, কোথাও নিচু চারা শাল ও চারা পলাশ। জঙ্গলের মধ্যে সরু পথ বাহিয়া পাহাড়ের উপর উঠিলাম। এক জায়গায় খুব বড় পাথরের চাই আড়ভাবে পোঁতা, ঠিক যেন একখানা পাথরের কড়ি বা ঢেকির আকারে। তার নিচে কুম্ভকরদের হাঁড়ি কলসি পোড়ানো পনের গর্তের মতো, কিংবা মাঠের মধ্যে খ্যাকশিয়ালি যেমন গর্ত কাটে ওই ধরনের প্রকাণ্ড একটা গর্তের মুখ। গর্তের মুখে চারা শালগাছের বন। রাজা দভ্রুপান্না বলিলেন, এই গর্তের মধ্যেই ঢুকতে হবে, আসুন আমার সঙ্গে, কোনো ভয় নেই। জগরু, তুমি আগে যাও। প্রাণ হাতে করিয়া গর্তের মধ্যে ঢুকিলাম। বাঘ ভাল্লুক তো থাকিতেই পারে, না থাকে সাপ তো আছেই। গর্তের মধ্যে হামাগুড়ি দিয়া খানিকটা গিয়া তবে সোজা হইয়া দাঁড়ানো যায়। ভয়ানক অন্ধকার ভিতরে প্রথমটা মনে হয়, কিন্তু চোখ অন্ধকারে কিছুক্ষণ
অভ্যস্ত হইয়া গেলে আর তত অসুবিধা হয় না। জায়গাটা প্রকাণ্ড একটা গুহা, 20-22 হাত লম্বা, হাত 15 চওড়া। উত্তর দিকের দেওয়ালের গায়ে আবার একটা খ্যাকশিয়ালির মতো গর্ত দেয়া, খানিক দূরে গেলে দেওয়ালের ওপারে ঠিক এই রকম নাকি আর একটা গুহা আছে, কিন্তু সেটাতে আমরা ঢুকিবার আগ্রহ দেখাইলাম না। গুহার ছাদ বেশি উঁচু নয়, একটা মানুষ সোজা হইয়া দাঁড়াইয়া হাত উঁচু করিলেই ছাদ ছুঁইতে পারে। চামসে ধরনের গন্ধ গুহার মধ্যে, বাদুড়ের আড্ডা, এছাড়া ভাম, শ্রীগাল, বনবিড়াল প্রভৃতি থাকে শোনা গেল। বনোয়ারি পাটোয়ারি চুপি চুপি বলিল, হুজুর, বাইরে চলুন, এখানে আর বেশি দেরি করবেন না। ইহাই নাকি রাজা দব্রুপান্নার পূর্বপুরুষদের দুর্গপ্রাসাদ। আসলে ইহা একটি বড় প্রাকৃতিক গুহা। প্রাচীনকালে পাহাড়ের উপর দিকের মুখওয়ালা এই গুহায় আশ্রয় লইলে শত্রুর আক্রমণ হইতে সহজে আত্মরক্ষা করা যাইত। রাজা বলিলেন, এর আর একটা গুপ্ত মুখও আছে, তবে সে কাউকে বলার নিয়ম নেই। সে কেবল আমার বংশের লোক ছাড়া আর কেউ জানে না। যদিও এখন এখানে কেউ বাস করে না, তবুও এই নিয়মই চলে আসছে বংশে। গুহাটা হইতে বাহির হইয়া ধরে যেন প্রাণ আসিল। তারপর আরও খানিকটা উঠিয়া এক জায়গায় প্রায় 1 বিঘা জমি জুড়িয়া বড় বড় মোটা ঝুড়ি নামাইয়া পাথরের মাথায় খানিকটা ব্যাপিয়া একটা বিশাল বটগাছ। রাজা দব্রুপান্না বলিলেন, জুতো খুলে চলুন মেহেরবানি করে। বটগাছ তলায় যেন চারিদিকে বড় বড় বাটনা বাটা শিলের আকারের পাথর ছড়ানো। রাজা বলিলেন যে ইহাই তাহার বংশের সমাধিস্থান। একখানা পাথরের তলায় একটা রাজবংশীয় লোকের সমাধি। বিশাল বটতলার সমস্ত স্থান জুড়িয়া সেই রকম বড় বড় শিলাখণ্ড ছড়ানো। কোনো কোনো সমাধি খুবই প্রাচীন। দুদিক হইতে ঝুড়ি নামিয়া যেন সেগুলিকে সাঁড়াশির মতো আঁকড়াইয়া ধরিয়াছে। সেসব ঝুড়ি আবার গাছের গুড়ির মতো মোটা হইয়া গিয়াছে। কোনো কোনো শিলাখণ্ড ঝুড়ির তলায় একেবারে অদৃশ্য হইয়া গিয়াছে। ইহা হইতেই সেগুলির প্রাচীনত্ব অনুমান করা যায়। রাজা দব্রু বলিলেন, এই বট গাছ আগে এখানে ছিল না, অন্য অন্য গাছের বন ছিল। একটা ছোট বট চারা ক্রমে বেড়ে অন্য সব গাছ মেরে ফেলে দিয়েছে। এই বট গাছটাই এত প্রাচীন যে এর আসল গুড়ি আর নেই। ঝুড়ি নেমে যে গুড়ি হয়েছে তারাই এখন রয়েছে। গুড়ি কেটে ফেললে তবে দেখবেন যে ওর তলায় কত পাথর সব চাপা পড়ে আছে। তবে এইবার বুঝুন দেখি কত প্রাচীন সমাধি স্থান এটা। সত্যই বটগাছ তলাটায় দাঁড়াইয়া আমার মনে এমন একটা ভাব হইল যাহা এতক্ষণ কোথাও হয় নাই। রাজাকে দেখিয়াও না। রাজাকে তো মনে হইয়াছে জনৈক বৃদ্ধ সাঁওতাল কুলির মতো। রাজকন্যাকে দেখিয়াও নয়। একজন স্বাস্থ্যবতী হো কিংবা মুন্ডা তরুণীর সহিত রাজকন্যার কোনো প্রভেদ দেখি নাই। রাজপ্রাসাদ দেখিয়া তো নয়, সেটাকে একটা সাপ খোপের ও ভূতের আড্ডা বলিয়া মনে হইয়াছে। কিন্তু পাহাড়ের উপরে এই সুবিশাল প্রাচীন বট তরুতলে কত কালের এই সমাধিস্থল আমার মনে এক অননুভূত অপরূপ অনুভূতি জাগাইল। স্থানটির গাম্ভীর্য, রহস্য ও প্রাচীনত্বের ভাব অবর্ণনীয়। তখন বেলা প্রায় হেলিয়া পড়িয়াছে। হলদে রোদ পত্ররাশির গায়ে, ডাল ও ঝুড়ির অরণ্যে, ধনঝুরির অন্য চূড়ায়, দূর বনের মাথায়। অপরাহ্নের সেই ঘনায়মান ছায়া এই সুপ্রাচীন রাজসমাধিকে যেন আরও গম্ভীর রহস্যময় সৌন্দর্য দান করিল। মিশরের প্রাচীন সম্রাটদের সমাধিস্থল থিবস নগরের অদূরবর্তী ভ্যালি অব দি কিংস আজ পৃথিবীর ট্যুরিস্টদের লীলাভূমি। পাবলিসিটি ও ঢাক পিটানোর অনুগ্রহে সেখানকার বড় বড় হোটেলগুলি মরশুমের সময় লোকে একেবারে গিজগিজ করে। ভ্যালি অব দি কিংস
অতীতকালের কুয়াশায় যত না অন্ধকার হইয়াছিল, তার অপেক্ষাও অন্ধকার হইয়া যায় দামি সিগারেট ও চুরুটের ধোঁয়ায়। কিন্তু তার চেয়ে কোনো অংশে রহস্য ও স্বপ্রতিষ্ঠিত মহিমায় কম নয় সুদূর অতীতের এই অনার্য নৃপতিদের সমাধিস্থল। ঘন অরণ্যভূমির ছায়ায় শৈলশ্রেণীর অন্তরালে যা চিরকাল আত্মগোপন করিয়া আছে ও থাকিবে। এদের সমাধিস্থলে আড়ম্বর নাই, পালিশ নাই, ঐশ্বর্য নাই মিশরীয় ধনী ফেরাউদের কীর্তির মতো, কারণ এরা ছিল দরিদ্র। এদের সভ্যতা ও সংস্কৃতি ছিল মানুষের আদিম যুগের অশিক্ষিত পটু সভ্যতা ও সংস্কৃতি। নিতান্ত শিশু মানবের মন লইয়া ইহারা রচনা করিয়াছে তাহাদের গুহা নির্মিত রাজপ্রাসাদ, রাজসমাধি, সীমানা জ্ঞাপক খুঁটি। সেই অপরাহ্নের ছায়ায় পাহাড়ের উপরে সে বিশাল তরুতলে দাঁড়াইয়া যেন সর্বব্যাপী শাশ্বতকালের পিছন দিকে বহু দূরে অন্য এক অভিজ্ঞতার জগৎ দেখিতে পাইলাম। পৌরাণিক ও বৈদিক যুগও যার তুলনায় বর্তমানের পর্যায়ে পড়িয়া যায়। দেখিতে পাইলাম যাযাবর আর্যগণ উত্তর পশ্চিম গিরিপর্ত অতিক্রম করিয়া স্রোতের মতো অনার্য আদিম জাতি শাসিত প্রাচীন ভারতে প্রবেশ করিতেছেন। ভারতের পরবর্তী যা কিছু ইতিহাস এই আর্য জাতির ইতিহাস। বিজিত অনার্য জাতিদের ইতিহাস কোথাও লেখে নাই, কিংবা সে লেখা আছে এই সব গুপ্ত গিরিগুহায়, অরণ্যানীর অন্ধকারে, চূর্ণায়মান অস্থি কঙ্কালের রেখায়। সে লিপির পাঠোদ্ধার করিতে বিজয়ী আর্যজাতি কখনো ব্যস্ত হয় নাই। আজও বিজিত হতভাগ্য আদিম জাতিগণ তেমনি অবহেলিত, অপমানিত, উপেক্ষিত। সভ্যতা দর্পী আর্যগণ তাহাদের দিকে কখনো ফিরিয়া চাহে নাই, তাহাদের সভ্যতা বুঝিবার চেষ্টাও করে নাই, আজও করে না। আমি বনোয়ারি সেই বিজিত জাতির প্রতিনিধি, আর বৃদ্ধ দব্রুপান্না, তরুণ যুবক জগরু, তরুণী কুমারী ভানুমতি সেই বিজিত পদদলিত জাতির প্রতিনিধি। উভয় জাতি আমরা এই সন্ধ্যার অন্ধকারে মুখোমুখি দাঁড়াইয়াছি। সভ্যতার গর্বে, উন্নত নাসিক আর্যকান্তির গর্বে আমি প্রাচীন অভিজাত বংশীয় দব্রুপান্নাকে বৃদ্ধ সাঁওতাল ভাবিতেছি, রাজকুমারী ভানুমতিকে মুন্ডা কুলি রমণী ভাবিতেছি। তাদের কত আগ্রহের ও গর্বের সহিত প্রদর্শিত রাজপ্রাসাদকে অনার্য সুলভ আলো বাতাসহীন গুহাবাস, সাপ ও ভূতের আড্ডা বলিয়া ভাবিতেছি। ইতিহাসের এই বিরাট ট্র্যাজেডি যেন আমার চোখের সম্মুখে এই সন্ধ্যায় অভিনীত হইল। সে নাটকের কুশীলবগণ একদিকে বিজিত, উপেক্ষিত, দরিদ্র অনার্য নৃপতি দব্রুপান্না, তরুণী অনার্য রাজকন্যা ভানুমতি, তরুণ রাজপুত্র জগরুপান্না, আর একদিকে আমি আর আমার পাটোয়ারি বনোয়ারি লাল ও আমার পথপ্রদর্শক বুদ্ধ সিং। ঘনায়মান সন্ধ্যার অন্ধকার রাজ সমাধি ও বট তরুতল আবৃত হইবার পূর্বেই আমরা সেদিন পাহাড় হইতে নামিয়া আসিলাম। নামিবার পথে এক স্থানে জঙ্গলের মধ্যে একখানা খাড়া সিঁদুর মাখা পাথর দেখিলাম। আশেপাশে মানুষের হস্তরোপিত গাঁদা ফুলের ও সন্ধ্যামণি ফুলের গাছ। সেখানে আর একখানা বড় পাথর, তাতেও সিঁদুর মাখা। বহুকাল হইতে নাকি এই দেবস্থান এখানে প্রতিষ্ঠিত। রাজবংশের ইনি কুলদেবতা। পূর্বে এখানে নরবলি হইত। সম্মুখের বড় পাথরখানাই জুপ রূপে ব্যবহৃত হইত। এখন এখানে পায়রা ও মুরগি বলি প্রদত্ত হয়। আমি জিজ্ঞাসা করিলাম, ইনি কি ঠাকুর? রাজা দব্রুপান্না বলিলেন, টার বারো, বুনো মহিষের দেবতা টার বারো। মনে পড়িল গত শীতকালে গনু মাহাতোর মুখে শোনা সেই গল্প। রাজা দব্রু বলিলেন, টার বারো বড় জাগ্রত দেবতা। তিনি না থাকলে শিকারীরা চামড়ার শিঙের লোভে বুনো মহিষের বংশ নির্বংশ করে ছেড়ে দিত। উনিই রক্ষা করেন। ফাঁদে পড়বার মুখে তিনি মহিষের দলের সামনে দাঁড়িয়ে হাত তুলে বাধা দেন।
কত লোকে দেখেছে। এই অরণ্যচারী আদিম সমাজের দেবতাকে সভ্য জগতে কেউই মানে না, জানেও না। কিন্তু ইহা যে কল্পনা নয় এবং এই দেবতা যে সত্যই আছেন তাহা শতই মনে উদয় হইয়াছিল সেই বিজন বন্য জন্তু অধ্যুষিত অরণ্য ও পর্বত অঞ্চলের নিবিড় সৌন্দর্য ও রহস্যের মধ্যে বসিয়া। অনেক দিন পরে কলকাতায় ফিরিয়া একবার দেখিয়াছিলাম বড়বাজারে জ্যৈষ্ঠ মাসের ভীষণ গরমের দিনে এক পশ্চিমা গাড়োয়ান বিপুল বোঝাই গাড়ির মহিষ দুটাকে প্রাণপণে চামড়ার পাঁচন দিয়া নির্মমভাবে মারিতেছে। সেই দিন মনে হইয়াছিল, হায় রে টার বারো, এ তো ছোট নাগপুর কি মধ্যপ্রদেশের অরণ্যভূমি নয়। এখানে তোমার দয়ালু হস্ত এই নির্যাতিত পশুকে কি করিয়া রক্ষা করিবে? এই বিংশ শতাব্দীর আর্য সভ্যতা দৃপ্ত কলকাতা, এখানে বিজিত আদিম রাজা দব্রুপান্নার মতোই তুমি অসহায়। আমি নওয়াদা হইতে মোটর বাস ধরিয়া গয়ায় আসিব বলিয়া সন্ধ্যার পরেই রওনা হইলাম। বনোয়ারি আমাদের ঘোড়া লইয়া তাঁবুতে ফিরিল। আসিবার সময় আর একবার রাজকুমারী ভানুমতির সহিত দেখা হইয়াছিল। সে এক বাটি মহিষের দুধ লইয়া আমাদের জন্য দাঁড়াইয়াছিল রাজবাড়ির দ্বারে। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। আজ পড়লাম ষষ্ঠ পর্ব। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।